বলেন মাসুদ ভাই আর রফিকুল ভাই বলুন। জি না দাদা, তরুণ এখানে দা, আমি তরুণ উদ্দেশ্য দা, করে যেটা বলছিলাম, আমি বলি আপনি দাদা যেটা বলছি আমি শেষ বলি উদ্দেশ্য করবেন বলি। জি। কারণ যেহেতু আমি একটা জিনিস আমি করি, এটা কিন্তু আমি যেহেতু কমেন্টগুলি পড়ি, কমেন্টগুলি শুনি, এইগুলো ভিত্তি করে বললাম। আমার কি দুঃখ লাগলো ওই যে, কারণ এটা কিন্তু ওই যে আপনাদের দেশে সন্দেহ করার পিছনে কারণটা এই জন্য উল্লেখ করলাম। ওই যে আপনার 32 নম্বর রাতে ইট ভাঙতে গেল, কিছুই নাই, ওখানে গেল ওই যে হুজুর ছেলেগুলি গেল, হুজুর ম্যাক্সিমাম ছেলে হুজুর, এটার উদ্দেশ্য কিন্তু বললাম। এখন এটা কিন্তু মানুষকে এই যে জন্য দেখার, মানুষ কিন্তু এগুলো দেখে, বোঝা উচিত, ওই কথাটা বললাম। তাহলে ধর্মীয় আদর্শ কিন্তু এটা না, ওই জন্যই বললাম। একজন দর্শকে একটা প্রশ্ন করছে, আমি এর উত্তর আরেকজন দুইবার মনে লেখছে, আমি এর উত্তর দিতে চাই। যে আদালতের ভিতরে হাততালি, দাদা আপনিও আপনাকে শেয়ার করবেন, আমি ওইটা নিয়ে। আদালতের বিরুদ্ধে রায় হয়ে এটা হাততালি কি দেয় আপনাদের দেশে? আপনাদের দেশে কি দেয়? জামাতের আদালত, জামাতের বিচারক, জামাতের তাজুল, জামাতের এই যে আপনার হাসিনার পক্ষের আইনজীবী জামাতের, দর্শক জামাতে, সেখানে তো হাততালি পড়বেই। ওই কথাটাই আমি ভাই এই যে উত্তর, তারপরে বেরিয়ে এসে দাঁত বার করে বলছে আমি খুব দুঃখ পেয়েছি, আমি না ভীষণ, আমার অন্তর কাঁদছে, আমি আজকে ভীষণ দুঃখিত। এই সারারা নাটকটাও শেখেনি, 4 লাইন যদি নাটক শিখতো না, নাটকটাও শেখেনি। দাঁত বার করে হাসতে হাসতে সে দুঃখের কথা বলছে, তার বুকের ভেতর থেকে যন্ত্রণায় ফেটে যাচ্ছে। আসলে এত বড় কি বড় মুখে বাজে কথা। দর্শক ভাই যে কমেন্ট করছে উনি হয়তো বা আমাদের উত্তরটা বুঝতে পারছে, তবে আমি আমার জীবনে এগুলি শুনি নাই, দেখিও নাই। আদালতে, আমার জীবনে আদালতে বহুতবার গেছি, দেখছি এই ধরনের রেকর্ড আমরা দেখছি না। এটা আদালতের ভিতরে সাধারণত আইনজীবীরা থাকে, কিছু দর্শক খেলার মাঠ, রায়ের দিন যাইতে পারে না, খেলার মাঠ না, ওখানে তো ভাব গাম্ভীর্যপূর্ণ, খুব রেস্ট্রিক্টেড থাকে। আমি জানি, আমি নিজেও আমি গেছি, এটা আমার অভিজ্ঞতা আছে। এখানে কোনো ধরনের সাউন্ড করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। সুতরাং আপনি এখানে এই হাততালি, হ্যাঁ এটা দেখছেন আপনি মনে হয়, এই যে হাততালি আসলে কি জানেন, ওই যে আমাদের সিনেমা কিন্তু অনেক বেশি, কিন্তু এইখানে কিন্তু রায় হলে কিন্তু বিশাল হাততালি। হাততালি নয়, ইনশাল্লাহ ইনশাল্লাহ করে যাচ্ছে, 2-4 জন বলেছে ইনশাল্লাহ। দর্শক ভাই এটা উত্তরটা মনে হয় পাইছেন, ধন্যবাদ আপনাকে মাসুদ ভাই। আপনি তো আমি আপনাকে কি বলবো, তো আপনার ওই কি বলে অজিত দোভালই বলতে পারবেন, আমি তো বলতে পারবো না। তবে আমার মনে হয় যেটা, সেটা হচ্ছে যে অজিত দোভাল আমেরিকা গিয়ে পুরো ইউনুসকে ল্যাংটো করে দিয়ে এসছে মার্কো রুবিওর সামনে। অজিত আপনার এই কি বলে আপনাদের এনেছে, সেই এনেছে নিজে ঘনিষ্ঠ মহলে বলেছে যে আমি এত অপমানিত জীবনে হইনি যতটা অপমানিত আমি ইউনুসের কাছে হয়েছি। তিনি আমার সঙ্গে যখন কথা বলতেন আমার মুখের দিকে চাইতেন না, উল্টো দিকে চেয়ে থাকতেন, তাই আমি বিরক্ত হয়ে চলে এসেছি। তেমন আমাদের অজিত দোভালের সঙ্গে আপনাদের খলিলুর রহমানের একটা মোটামুটি যোগাযোগ কিন্তু বহুদিন ধরেই রয়েছে। কার বুদ্ধিতে আমি জানি না, আমি তো আর ঘটনার মধ্যে নেই। তো ইউনুস সম্পর্কে, ইউনুস কোথায় চুরি করেছে, কত টাকা চুরি করেছে, ইউনুসের গ্যাং কত টাকা চুরি করেছে, তারা কি কি অপরাধের সঙ্গে জড়িত, কোথায় টাকা পাচার গেছে, সমস্তটা বলে দিয়ে এসছে মার্কো রুবিও আর জেডি ভান্সের কাছে। ওনার সাবলীল আনাগোনা আছে, কিন্তু আপনার এই কূটনৈতিক মহলে কিন্তু খলিলুর রহমানের সাবলীল আনাগোনা আছে, সেটুকু আমরা জানি। ওখান দিয়েও কিছু বার্তা দেওয়া হয়েছে খলিলুর রহমানকে। খলিলুর রহমান চেয়েছিল সোজাসুজি ইন্ডিয়াতে আসতে, কিন্তু তাকে ডেকে পাঠানো হয় ঢাকাতে। আর ঢাকাতে আর একটা যাওয়ার প্রয়োজন আছে, সেটা হচ্ছে তার কূটনৈতিক পাসপোর্ট থাকলেও, আমার বগলে যদি কূটনৈতিক পাসপোর্ট থাকে হাতে, আমি বগল ডালা করে নিয়ে আমি এয়ারপোর্টে চলে গেলাম, সঙ্গে সঙ্গে প্লেনে উঠে গেলাম, উঠতে পারি না।
কারণ আমার যে দেশের আমি কূটনীতিক, ধরুন ঢাকার কূটনীতিক, সে যদি কূটনৈতিক পাসপোর্ট নিয়ে যায়, তাহলে ঢাকায় কলকাতা মানে ইন্ডিয়ান এম্বাসিতে যাবে, তারা একটা নো অবজেকশন সিল মারবে, ছেড়ে দেবে, ভিসা লাগবে না, নো অবজেকশন ডেটটা লিখে ছেড়ে দেবে। ওটাই হলো গিয়ে ভিসা, কূটনৈতিক ভিসা, পাসপোর্টটা থাকলেই হলো। তা সেটা তো বিনয় বর্মার কাছে গিয়ে মারতে হতো। এসছেন, এসে কথাবার্তা বলেছে, বা এসছে কি আমি জানি না, হয়তো হয়তো আজকালের মধ্যে চলে আসবেন, এসে কথাবার্তা বলে তারপরে তো ভারতবর্ষে আসবে। ভারতবর্ষ পরিষ্কার অজিত দোভাল বলে দিয়েছে, এটা তো অজিত দোভালের কনক্লেভ, শ্রীলঙ্কা কনক্লেভটা, যে লুপসে সিদ্দিকি ফিদ্দিকি কাউকে চিনি না, যদি আসতে হয় তাহলে ওই খলিলুর রহমানকে পাঠাবেন। খলিলুর রহমান এখন হয়ে গেছে ভারতের ক্রীড়নক, ক্রীড়নক যাকে বলে, মানে খুব শুদ্ধ ভাষায়, তার পুতুল, তাকে দিয়ে কাজটা করানো হচ্ছে। কূটনীতিতে ভারত অনেক অনেক এগিয়ে, অনেক এগিয়ে, আপনারা ধরতে পারবেন না। আমি বললাম না, একটা ছোট্ট নিদর্শন দিয়ে দিল, ওখানে একটা ফাঁসির অর্ডার দিলে এখানে জেড প্লাস প্লাস সিকিউরিটি দিয়ে দিল, সারা বিশ্বে কিন্তু মেসেজটা চলে গেল, মুখে কিচ্ছু বললো না, কিচ্ছু বললো না মুখে। বড় দেশ না, খুব ছোট ছোট মানে মানে জিনিস দিয়ে বড় কিছু বুঝিয়ে দেয়, খুব ছোট ছোট। ভারত কথা বলে খুব কম, কাজ করে বেশি। বলে আপনাদের যে এইগুলো লাফায় না, এই ছাগলগুলো, ছাগলের তৃতীয় সন্তানগুলো, যে আমাদের পাকিস্তান সাহায্য করবে, আমাদের টার্কি সাহায্য করবে, পাকিস্তান ফেসে আছে, তারপরে যাওয়ার মার পড়বে, তখন তো আরো ফেসে যাবে। টার্কি ফেসে আছে, আমেরিকা ভুলেও পা দেবে না এখানে, রইল কে? ওই 60,000 সৈন্য, যারা ট্রাফিক সিগন্যালে যারা কাজ করে, তারা লড়বে ভারতের সঙ্গে? ভারতের একটা সৈনিকের চেহারা দেখেছে? 6 ফিট 2 ইঞ্চি মিনিমাম হাইট, ওই নেওয়ার সময় একটা লাঠি দেওয়া থাকে, লাঠিতে আটকে গেলেই বাদ। 6 ফিট 2 ইঞ্চি মিনিমাম হাইট, আর তাগড়া তাগড়া মুস্কো মুস্কো একেবারে। মানুষের মধ্যে কিন্তু হাসিটা এখন আর নাই, সবার মধ্যে কিন্তু একটা গম্ভীরতা ভাব। দেশের সার্বিক পরিস্থিতি মনে করেন যে খুবই আপনার মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করতেছে, কি কিতে হয় কি হয়। ইন্ডিয়ার মনে সাথেও হচ্ছে ধরেন দেশটা একটা অন্ধকার হোলের ভিতরে ঢুকে যাচ্ছে, এরকম মনে হয়। অন্ধকার হোলের ভিতরে ঢুকে গেছি। হ্যাঁ, তারপরে ইন্ডিয়া থেকে ধরেন ইন্ডিয়ার যেহেতু সংবাদ মাধ্যমে থেকে কিন্তু বিভিন্ন ধরনের তথ্য আসতেছে, কিন্তু যে তরুণদার ভিডিওটা আজকে শুনলাম, আগে আগে আমি একটা ভিডিও ছাড়ছিল, ওইটা আমি শুনছি পুরোটাই, যেখান থেকে রিপোর্ট অলরেডি আপনার ওদের হাতে আসছে। মানে এই রিপোর্ট গুলি কিন্তু ওনার এআই সূত্র ধরে বললাম যে রিপোর্ট গুলি ইন্টারন্যাশনালি ওনারা পৌঁছায় দিবে, ইন্টারন্যাশনালি পৌঁছায় দিবে। যেমন মানে ওনারা যদি বলে এই পৌঁছা দেওয়ার পর ইন্টারন্যাশনালি এটা যদি গ্রহণ করে যে এটাই সঠিক, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভারত কিন্তু আপনার এখন আপনার ইনিশিয়েটিভ নিতে পারে, কিন্তু তরুণদার কথাই আমি যেটা আমি বুঝতে পারলাম। না, আমার কথা না, এটা আমাদের যে মিডিয়ায় যেটা বেরিয়েছে, এই সোহেল ভাই আমায় ফোন করেছিলেন, সোহেল ভাই ফোন করে বললেন আমার কাগজটা দিতে পারেন? আমি বললাম হ্যাঁ দিতে পারি। আমি সঙ্গে সঙ্গে আমি হোয়াটসঅ্যাপে তাকে কাগজটা আমি ফরওয়ার্ড করে দিয়েছি, যেটা নিয়ে আমি খবরটা, আপনি যেটা রফিক সাহেব বলছেন সেই খবরটা। এখন ধরেন আমরা তো এই যারা সাধারণ মানুষ অনেকে কিন্তু এই ভিডিওগুলি শুনে, তরুণদের শুনে, অনেকে এগুলি শুনে কিন্তু আপনার যারা আমরা খুব সচেতন নাগরিক, তারা কিন্তু খুব মানে আপনার একটা মানসিকভাবে বিপর্যস্ত অবস্থা আছে। দেশের অবস্থা ভালো না, এদিক দিয়ে আপনার ভারতের সাথে ধরেন সম্পর্কে যে ধরনের অবনতির দিকে গেছে, সেটা কিন্তু আপনার মানে মানুষের মধ্যে কিন্তু হাসিটা কিন্তু কমে গেছে, কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু আপনার নিচের দিকে চলে যাচ্ছে কার্ভটা। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখন মানে আমাদের কি হবে, আল্লাহ আমাদেরকে মানে রক্ষা করবে। দেশের মানুষ কে সচেতন হতে হবে, আরো সচেতন না হলে কিন্তু আমাদের দেশের জন্য আসলে খুব মানে খুব ভয়ঙ্কর একটা দিন অপেক্ষা করতেছে। আমার এই বয়সে আমি যতটুকু আমি দেখলাম, আমাদের দেশের যে মানে
সামনে যে ভয়ঙ্কর অন্ধকার দিন আসতেছে, এটা মোটামুটি আমি কনফার্ম আমি বলতে পারি অন্তত কি এটা, যে আমাদের জন্য সামনের দিনগুলি ভয়ঙ্কর একটা দিন আসতেছে। যদি আমরা সচেতন না হই, সচেতন ভাবে যদি আমরা কথা না বলি, মানুষের সম্বন্ধে বা পার্শ্ববর্তী দেশের সম্বন্ধে কি ধরনের মন্তব্য করতে পারবো, আমি পারবো না কিছু, আগেও কিন্তু বলছি অনেক কথাগুলি, আমি যে জিনিসটা পারবো না সেই কথাটা আমি কেন বলতে যাব? পারার তো কোনো সুযোগও নাই, কোনো কারণও দেখি না। কেন আগ বাড়ায় আমি কেন এই ধরনের বিশৃঙ্খলার দিকে যাব? এর মানসিক বিকৃতির লোক ছাড়া এই ধরনের চিন্তা ভাবনা কেউ করতেও পারে না, করেও না। গভীর ষড়যন্ত্রের অংশ হিসাবে এই কাজগুলি হচ্ছে।